আচ্ছা, চলুন সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। আজকের এই চমৎকার বিশ্লেষণে অত্যন্ত উচ্চাভিলাষী এবং গভীর একটা ব্লুপ্রিন্ট বা রূপরেখা নিয়ে কথা হতে যাচ্ছে। বিষয়বস্তুটা বেশ ইন্টারেস্টিং। মুসলিম সভ্যতার সম্ভাব্য ভবিষ্যৎ। পুরো আইডিয়াটা মূলত ইতিহাসবিদ ইবনে খালদুন আর দার্শনিক আল্লামা ইকবালের মতো কিংবদন্তি তাত্ত্বিকদের চিন্তাধারার উপর ভিত্তি করে তৈরি। সমসাময়িক প্রেক্ষাপট বিশ্লেষণ করে আগামী কয়েক শতাব্দীর জন্য একটা মাস্টার প্ল্যান দাঁড় করানোর চেষ্টা করেছেন লেখক আজিমউদ্দিন জিম। তো চলুন দেখি এই দীর্ঘমেয়াদী রূপরেখায় আসলে কি বলা হয়েছে। এই পুরো ভাবনার একেবারে কেন্দ্রে যে দার্শনিক ভিত্তিটা কাজ করছে তা হল সভ্যতার ইতিহাস আসলে একটা চক্রের মতো ঘোরে। মানে কেউই চিরকাল চূড়ায় বসে থাকে না, আবার কেউই অনন্তকাল পতনের অন্ধকারে ডুবে থাকে না। একটু পেছন ফিরে তাকালে দেখা যায় মধ্যযুগে ইউরোপ যখন অন্ধকারে আচ্ছন্ন, তখন এই মুসলিম সভ্যতায় কিন্তু জ্ঞান, বিজ্ঞান, দর্শন আর বাণিজ্যে পুরো পৃথিবীকে লিড দিচ্ছিল। হ্যাঁ, বর্তমানে হয়তো নানা জটিলতা আর সংকট চারপাশ ঘিরে ধরেছে, কিন্তু লেখকের মতে একবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে গিয়ে নতুন একটা জাগরণের সম্ভাবনা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। আজকের বিশ্লেষণে মূলত 5টি মূল স্তম্ভ নিয়ে আলোচনা করা হবে। 1. ডিজিটাল যুগের জ্ঞান ও অর্থনীতি। 2. দ্য ইকোনমিক কমনওয়েলথ। 3. সবুজ বিপ্লব। 4. সামাজিক কাঠামো ও নৈতিকতা। এবং সবশেষে 5 নম্বর মহাকাশ গবেষণা এবং এর পথে থাকা চ্যালেঞ্জগুলো। তো কথা না বাড়িয়ে চলুন প্রথম পয়েন্টে চলে যাই। আমাদের প্রথম অধ্যায়, ডিজিটাল যুগের জ্ঞান ও অর্থনীতি, ভোক্তা থেকে স্রষ্টায় রূপান্তর। এই জায়গাটিতে সবচেয়ে দারুণ যে কনসেপ্টটা নিয়ে কথা বলা হয়েছে তা হল ডিজিটাল ইজিতিহাদ। বর্তমানে যে পশ্চিমা প্রযুক্তির কেবলই ভোক্তা হওয়ার ট্রেন্ড, সেটা থেকে বেরিয়ে এসে কীভাবে উদ্ভাবক হওয়া যায় সেটাই এখানকার মূল ফোকাস। এটাকে অনেকটা নব্য বাইতুল হিকমা বা নতুন হাউস অফ উইজডম হিসেবে কল্পনা করা হয়েছে। নবম শতাব্দীতে বাগদাদের সেই বাইতুল হিকমার কথা তো আমাদের অনেকেরই জানা, তাই না? ঠিক সেরকমই কিছু একটা। গ্লোবাল নেটওয়ার্কের মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডেটা আর ব্লকচেইন প্রযুক্তির সাথে ইসলামী দর্শনের একটা চমৎকার সেতুবন্ধন তৈরি হবে। বিশ্বের শীর্ষ চিন্তাবিদরা একসাথে মিলে জলবায়ু পরিবর্তন বা বায়ো এথিক্সের মতো জটিল আধুনিক সমস্যাগুলোর নৈতিক সমাধান খুঁজবেন। সত্যি বলতে চিন্তাটা কিন্তু বেশ যুগান্তকারী। এবার দ্বিতীয় স্তম্ভ, দি ইকোনমিক কমনওয়েলথ, একটি ঐক্যবদ্ধ বৈশ্বিক শক্তি গড়ে তোলা। অর্থনীতি আর ভূরাজনীতির কথায় এলে একটা বিষয় খুব পরিষ্কার। বর্তমানে বিশ্ব বাণিজ্যের প্রায় পুরোটাই মার্কিন ডলারের ওপর ভীষণভাবে নির্ভরশীল। কিন্তু ভবিষ্যতের এই রূপরেখায় সম্পূর্ণ নতুন একটা প্রস্তাব দেওয়া হয়েছে। দিনার টোকেন নামের একটা একক ডিজিটাল মুদ্রার কথা বলা হয়েছে এখানে, যেটা অনেকটাই ইউরোর মতো কাজ করবে। তবে টুইস্টটা হলো এই মুদ্রাটি সম্পূর্ণভাবে স্বর্ণ এবং জ্বালানি সম্পদের ব্যাকআপে তৈরি হবে। এর প্রধান উদ্দেশ্যই হচ্ছে বর্তমান বৈশ্বিক অর্থনীতির যে মেরুকরণ, সেটাকে একেবারে গোড়া থেকে বদলে দেওয়া। এই অর্থনৈতিক জোটটা ঠিক কিভাবে কাজ করবে তার চমৎকার একটা ভৌগোলিক সমীকরণ আছে এখানে। একটু ভেবে দেখুন, মধ্যপ্রাচ্য যোগান দেবে বিশাল পুঁজি আর বিনিয়োগের। উত্তর আফ্রিকা থেকে আসবে খনিজ সম্পদ, আর দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া যেমন বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া বা মালয়েশিয়া থেকে যুক্ত হবে তাদের বিশাল মানব সম্পদ। সবকটা ভৌগোলিক শক্তি যখন এক বিন্দুতে মিলবে, তখন একদম স্বয়ংসম্পূর্ণ একটা বৈশ্বিক সাপ্লাই চেইন তৈরি হবে। 3 নম্বর স্তম্ভে আসি, সবুজ বিপ্লব, পোস্ট ফসিল ফুয়েল যুগের শক্তি। আগামী শতাব্দীতে যে ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানির দিন শেষ হয়ে আসছে, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। এই ব্লুপ্রিন্টে দেখানো হয়েছে কিভাবে এই অঞ্চলটা আগামী দিনের গ্রিন এনার্জির মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। বিশেষ করে সাহারা বিপ্লবের আইডিয়াটা আক্ষরিক অর্থেই বিশাল। সাহারা মরুভূমি আর আরব উপদ্বীপের বিস্তীর্ণ এলাকায় পৃথিবীর সবচেয়ে বড় সোলার গ্রিড বসানোর পরিকল্পনা করা হয়েছে। একটু ধারণা দেওয়ার জন্য বলি, সাহারার মাত্র 1% জায়গা যদি সোলার প্যানেল দিয়ে ঢেকে দেওয়া যায়, তা দিয়েই পুরো পৃথিবীর বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব। এটা শুধু নিজেদের ব্যবহারের জন্যই না, বরং ইউরোপ আর এশিয়ায় বিদ্যুৎ রপ্তানিরও একটা বিশাল সোর্স হয়ে দাঁড়াবে। শক্তির পাশাপাশি টেকসই নগর পরিকল্পনার বিষয়টা তো জোর দেয়া হয়েছে। যেমন ধরুন সৌদি আরবের নিউম প্রজেক্ট কিংবা দুবাইয়ের মতো শহরগুলো। এগুলোকে ভবিষ্যতের স্মার্ট সিটি আর হাইটেক আরবান প্ল্যানিংয়ের একটা ফাউন্ডেশনাল মডেল হিসেবে ধরা হচ্ছে। লেটেস্ট টেকনোলজির সাথে প্রকৃতির ভারসাম্য কিভাবে ধরে রাখা যায়, এই শহরগুলো তারই বাস্তব রূপ হতে যাচ্ছে। এরপর আসছি 4 নম্বর পয়েন্টে, সামাজিক কাঠামো ও নৈতিকতা, এটি সুষম সভ্যতা বিনির্মাণ। সমাজতত্ত্বের দিক থেকে দেখলে আধুনিক বিশ্বের অন্যতম বড় সমস্যা হল চরম ভোগ্যবাদ আর একাকিত্ব। এর প্রতিষেধক হিসাবে এই রূপরেখায় সুষম পারিবারিক কাঠামো আর ইসলামী মূল্যবোধকে তুলে ধরা হয়েছে। বিশেষ করে সম্পদকে ডিজিটাইজ করার মাধ্যমে দারিদ্র্য দূর করার প্ল্যানটা খুব গোছানো।
প্রথমত, ডিজিটাল সিস্টেমের মাধ্যমে জাকাত এবং ওয়াকফকে সেন্ট্রালাইজ বা কেন্দ্রীভূত করা হবে। দ্বিতীয়ত, সমাজের একেবারে ওপরের স্তরের সম্পদের পাহাড় জমার যে প্রবণতা সেটা ঠেকানো হবে। তৃতীয়ত, এই সিস্টেমের মাধ্যমেই সম্পদ খুব নিখুঁতভাবে সমাজের নিচুতলায় পৌঁছে যাবে। আর এর চূড়ান্ত লক্ষ্য হল চরম দারিদ্র্যকে একেবারে শেকড় থেকে উপড়ে ফেলা। পুরো ব্যাপারটাই সমাজকে একটা কাঠামোগত ভারসাম্য এনে দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। আমাদের শেষ এবং ৫ নম্বর স্তম্ভ, মহাকাশ গবেষণা ও চ্যালেঞ্জ, দ্য ফাইনাল ফ্রন্টিয়ার অ্যান্ড আর্থলি রোড ব্লকস। মুসলিম সভ্যতার স্বর্ণযুগে অ্যাস্ট্রোফিজিক্স বা জ্যোতির্বিজ্ঞান যেমন একটা বিশাল জায়গা জুড়ে ছিল, ঠিক তেমনি ভবিষ্যতের এই নকশাতেও একটা যৌথ মহাকাশ সংস্থা গঠন, স্যাটেলাইট টেকনোলজি আর মঙ্গল গ্রহে বসতি স্থাপনের মতো বড় বড় সব স্বপ্ন রয়েছে। তবে এর পেছনের মোটিভেশনটা কিন্তু একটু অন্যরকম। মহাকাশ জয়ের এই আকাঙ্ক্ষা শুধু অন্যকে ছাড়িয়ে যাওয়া বা আধিপত্য বিস্তারের জন্য নয়, বরং বিজ্ঞান আর আধ্যাত্মিকতার একটা অপূর্ব মিলনের মাধ্যমে মহাজাগতিক সব নিদর্শনের ভেতর দিয়ে স্রষ্টার বিশালতাকে অন্বেষণ করাই হচ্ছে এর পেছনের মূল ফিলোসফি। তবে হ্যাঁ, এত বড় একটা ভিশন তো আর এমনি এমনি সত্যি হয়ে যাবে না। এর পথে বেশ কিছু কঠিন বাস্তব বাধাও আছে, যা লেখক খুব বস্তুনিষ্ঠভাবে তুলে ধরেছেন। মূলত ৩টি বড় চ্যালেঞ্জের কথা বলা হয়েছে। প্রথমটি হল রাজনৈতিক অনৈক্য, বিশেষ করে শিয়া সুন্নি কনফ্লিক্ট, যেটার সমাধানের জন্য একটা নতুন ফেডারাল অ্যালায়েন্স বা জোট দরকার। দ্বিতীয় চ্যালেঞ্জ হল শিক্ষার মান, গতানুগতিক মুখস্থবিদ্যার বদলে খুব দ্রুত ক্রিয়েটিভ আর গবেষণাধর্মী শিক্ষার দিকে ঝুঁকতে হবে। আর ৩ নম্বরটা হল কালচারাল কলোনাইজেশন বা সাংস্কৃতিক উপনিবেশ, অর্থাৎ পশ্চিমা অন্ধ অনুকরণের ভিড়ে নিজেদের নিজস্ব পরিচয়টা ধরে রাখার সংগ্রাম। আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে আমরা লেখকের মূল থিসিসটা দেখতে পাচ্ছি। ভবিষ্যতের এই সভ্যতা কোনো তলোয়ার বা যুদ্ধ দিয়ে নির্ধারিত হবে না, বরং এর পরিচয় সংজ্ঞায়িত হবে জ্ঞান, প্রযুক্তি আর নৈতিকতার মাধ্যমে। এমন একটা সভ্যতা যা বিজ্ঞানে হবে পুরোপুরি আধুনিক, কিন্তু আত্মায় থাকবে গভীরভাবে আধ্যাত্মিক। সবশেষে একটা গভীর চিন্তার খোরাক কিন্তু থেকেই যায়। একটা ভবিষ্যৎ সভ্যতা কি সত্যিই সেই চূড়ান্ত ভারসাম্য বা আল্টিমেট ব্যালেন্স অর্জন করতে পারবে, যেখানে প্রযুক্তি কাজ করবে মানুষের সেবায় আর মানবতা জীবনযাপন করবে স্রষ্টার আনুগত্যে? বিজ্ঞান, সমাজ আর আধ্যাত্মিকতার এই যে অপূর্ব একটা সিনথেসিস বা সমন্বয়, এটা নিয়ে ভাবলে সত্যি অবাক হতে হয়। আজকের এই বিশ্লেষণটি আশা করে ভবিষ্যতের নতুন দিগন্ত নিয়ে নতুনভাবে চিন্তা করতে সাহায্য করবে।